একবার এই পায়রা বা কবুতরটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। সাধারণ পায়রা মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা আসলে সিআই এর গুপ্তচর। এর গায়ে লাগানো আছে একটা ছোট্ট হাইটেক ক্যামেরা, আর এটা এখন উড়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সাবমেরিনের ছবি তুলতে। আর ওই যে ডলফিনটা দেখছেন, ওকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শত্রুপক্ষের জাহাজে বোমা লাগিয়ে দিতে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? আরও আছে, এই কাকটা দেখেছেন? এটা এমনিতে উড়ে বেড়াচ্ছে না, ওরও একটা মিশন আছে। এটা এখন উড়ে যাচ্ছে কেজিবি এজেন্টের হোটেল রুমের গোপন মাইক্রোফোন লাগাতে। আর এই বিড়ালটা, ওকে পাঠানো হয়েছে চীনা কূটনীতিকদের উপরে গোয়েন্দাগিরি করতে। ওর কানে সার্জারি করে মাইক্রোফোন বসানো হয়েছে, আর লেজে লাগানো হয়েছে অ্যান্টেনা। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ 4টা মিশন, যেগুলো করা হয়েছিল প্রাণীদেরকে দিয়ে। তবে সেই সব মিশন কি শেষ পর্যন্ত সফল হয়েছিল? আর কি ঘটেছিল সেই সকল প্রাণীদের ভাগ্যে? তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন জেনে নেই কেন প্রাণীদেরকে এইসব গোপন মিশনগুলোর জন্য বাছাই করা হয়। মজার ব্যাপার হলো, পশুদের এমন কিছু ক্ষমতা আছে যা মানুষের নেই। কুকুরের ঘ্রাণ শক্তি আমাদের চাইতে 10,000 গুণ বেশি শক্তিশালী। ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা দিয়ে পানির নিচের মাইন খুঁজে বের করা যায়। আর সবচাইতে বড় সুবিধা, পশুরা সহজেই লোকচক্ষুর আড়ালে থাকতে পারে। ড্রোন দেখলে মানুষ সন্দেহ করবে, কিন্তু একটা পায়রা বা কাক যদি উড়ে যায় সেটা কেউ খেয়ালই করে না। আর তাই বড় বড় মিশনে এসব প্রাণীদেরকে ব্যবহার করা এজন্যই সুবিধাজনক। যেমন প্রজেক্ট এক্সিয়াল লাইট। 1960-এর দশকে সিআইএ শুরু করে প্রজেক্ট এক্সিয়াল লাইট। লক্ষ্য ছিল পাখিদেরকে প্রশিক্ষণ দিয়ে গোপন যন্ত্রপাতি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কোন পাখি এই কাজের জন্য সবচাইতে বেশি উপযুক্ত? পরীক্ষা চালানো হয় বিভিন্ন পাখির উপর। বাজ পাখি শক্তিশালী, কিন্তু দূরে উঠতে পারে না। পেঁচা অন্ধকারে দেখতে পায়, কিন্তু সে দিনের আলোতে দুর্বল। আর তখনই সামনে আসে এক অসম্ভব মেধাবী কাক, তার নাম ডুডা। ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্টাইন দ্বীপে শুরু হয় এই পরীক্ষা। পাখিদের কাজ ছিল দ্বীপ থেকে সমুদ্রে ভাসমান নৌকায় উড়ে যাওয়া আর ফিরে আসা। দূরত্ব ছিল চ্যালেঞ্জিং, বাতাস ছিল প্রচন্ড গতির। বেশিরভাগ পাখি সর্বোচ্চ 1.5 মাইল পর্যন্ত উঠতে পারত, কিন্তু ডুডা উঠতে পারত 3.5 মাইল পর্যন্ত। মাত্র কয়েক মাস ট্রেনিং এর পরেই সে এই দূরত্ব প্রায় দ্বিগুণ করে ফেলে। শুধু তাই না, প্রতিটা মিশনে সে বুঝে নিত কোন উচ্চতায় উড়লে বাতাসের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে। স্থানীয় বুনো পাখিরা যখন তাকে আক্রমণ করত, ডুডা উঁচুতে উড়ে তাদেরকে এড়িয়ে যেত। আর বুনো কাক যখন পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে আক্রমণ করত, ডুডা তাদের সাথে যুদ্ধ করতে করতে সমুদ্রের দিকে নিয়ে যেত। 1 মাইল দূরে গিয়ে বুনো কাকগুলো ক্লান্ত হয়ে ফিরে যেত। ডুডা এতই বুদ্ধিমান ছিল যে তাকে শেখানো হয়েছিল নির্দিষ্ট টেবিল চিনতে, ড্রয়ার খুলতে, এমনকি ফাইল ফোল্ডারের মতো ভারী জিনিসপত্র বহন করতে। সিআই এর পরিকল্পনা ছিল এমন যে একজন এজেন্ট যদি শত্রুদের গোপন কথাবার্তার রেকর্ড করতে চায়, তাহলে সে কাছের একটা বিল্ডিং থেকে লেজার বিম দিয়ে নির্দিষ্ট জানালার দিকে ইশারা করবে। তারপর খাঁচা থেকে ছেড়ে দেয়া হবে প্রশিক্ষিত ডুডাকে। কাক তার ঠোঁটে করে রেকর্ডিং যন্ত্র নিয়ে লেজার বিমের দিকে উড়ে গিয়ে জানালার কার্নিশে বসিয়ে দিবে। তারপর এজেন্ট আরেকটা বিশেষ ল্যাম্প জ্বালাবে এবং ফিরে আসার সংকেত দিবে। শুনতে পারফেক্ট লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এগুলো এতটাও সহজ ছিল না, কারণ পালক ঝরার সময় কাকেরা ঠিকভাবে উঠতে পারে না। তাছাড়া সেই কাক একবার রেকর্ডিং যন্ত্র ভুল জানালায়ও বসিয়ে দিয়ে এসেছিল। আর যখন পরে সঠিক জায়গায় বসিয়েছিল, তখন চারপাশের শব্দ এত বেশি রেকর্ড হয় যে তাদের টার্গেটের কথা কিছু বোঝাই যাচ্ছিল না। ডুডার শেষ পরিণতিও খুবই খারাপ হয়েছিল। প্রতিদিনের মতোই একদিন ডুডা মিশনে যায়, কিন্তু দুটো বুনো কাক তাকে আক্রমণ করে, যাদের সাথে এর আগেও সে বহুবার যুদ্ধ করেছে। হঠাৎ করেই 3টা পাখি দৃষ্টির বাইরে চলে যায়, আর এরপর ডুডা আর কখনো ফিরে আসেনি। ধারণা করা হয় সেই পাখিদের সাথে যুদ্ধেই সে মারা গেছে। 1976 সালের সেপ্টেম্বর মাস। স্যাটেলাইট ছবিতে দেখা যায় সোভিয়েতরা লেনিনগ্রাডে পারমাণবিক সাবমেরিন বানাচ্ছিল, কিন্তু সিআইএ চায় আরও স্পষ্ট এবং কাছ থেকে তোলা ছবি। স্পাই প্লেন বা স্যাটেলাইট অনেক উপর থেকে ওড়ে, তাই ডিটেইল ছবি সেই সময় পাওয়া সম্ভব ছিল না। কিন্তু কবুতর মাত্র 100 ফুট উঁচু থেকেই উড়ে যেতে পারে, আর সেটা দিনে, রাতে বা যে কোনো আবহাওয়ায়। সেই সাথে তাকে কেউ সন্দেহ করবে না। তাই সিআইএ তৈরি করে এক বিশেষ 16 mm ক্যামেরা আর চামড়ার হারনেস। পুরো সেটআপের ওজন হয় মাত্র 39 গ্রাম। ক্যামেরায় ছিল টাইমার লাগানো, আর নির্দিষ্ট সময় পরপর অটোমেটিক 150 থেকে 220টা পর্যন্ত ছবি তুলত। কিন্তু সমস্যা হয়, প্রশিক্ষিত সেই পায়রা যখন ছেড়ে দেওয়া হতো, সেটা সোজা বাড়ি ফিরে যেত। তাই সিআইএ উদ্ভাবন করে এবিসি ফ্লাইট সিস্টেম, মানে পয়েন্ট এ অর্থাৎ যেখান থেকে পায়রা ছাড়া হবে, পয়েন্ট বি অর্থাৎ লক্ষ্যবস্তু, আর পয়েন্ট সি হল
হলো পায়রার বাসা। পায়রাকে শেখানো হয় বি পয়েন্টে উড়ে গিয়ে তারপরে সি পয়েন্টে ফিরতে হবে, তাহলেই সে খাবার পাবে। প্রশিক্ষণও চলে বেশ কিছু জায়গায়। 3টা পদ্ধতিতে পরিকল্পনাও করা হয়। 1, বড় ওভারকোটের নিচ থেকে পায়রাকে মিশনের জন্য ছেড়ে দেওয়া। 2, ব্রিফকেস বা শপিং ব্যাগের ভুয়া তলা থেকে ছেড়ে দেয়া। আর 3, গাড়ির মেঝেতে ছিদ্র করে গাড়ি পার্ক করে রাখা হবে আর পায়রা বের হয়ে আসবে গাড়ির নিচ থেকে, তারপর সে উড়াল দেবে। কিন্তু ফলাফল এটাও আশানুরূপ ছিল না, কারণ সেই মিশনগুলোতে অনেক পায়রা হারিয়ে যায়, কিছু বুনো পাখির আক্রমণে মারাও যায়, এমনকি কিছু পায়রা গাড়ির ধাক্কাতেও মারা যায়। হ্যাঁ, হাজার হাজার ডলারের যন্ত্রপাতি নিয়ে উধাও হয়ে যাওয়াটাও ছিল এক ব্যয়বহুল ক্ষতি। প্রজেক্ট এক্সিগ্যাস 1964 সাল। জেমস ফিটজেরাল্ড নামের এক ইঞ্জিনিয়ার একটা পার্টিতে বলে ফেলেন ডলফিন দিয়ে যুদ্ধে কাজ করানো সম্ভব। কথাটা শুনেছিলেন এক নেভি অ্যাডমিরাল। তিনি তাকে পরিচয় করিয়ে দেন সিআইএর সাথে। আর সেই একই সময় টিভিতে শুরু হয় ফ্লিপার নামের একটা শো, যেখানে ডলফিন অপরাধীদেরকে গ্রেফতার করত। পুরোটাই যেন কাকতালীয়। যাই হোক, সিআইএ শুরু করে প্রজেক্ট এক্সিগ্যাস। লক্ষ্য ডলফিন দিয়ে শত্রুপক্ষের জাহাজে আক্রমণ চালানো। ডলফিনের জন্য বানানো হয় বিশেষ হার্নেস আর নোজগন, যাতে করে সে বিস্ফোরক বহন করতে পারে। সিআইএর একজন কর্মকর্তা পুরো মিশনটাই যেন ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। ডলফিন খুশি মনে টেনে নিয়ে যাচ্ছে বোমা, আর ট্রেইনাররা সাবমেরিনের উপরে দাঁড়িয়ে সেটা দেখছে। প্রথম পরীক্ষা সফল হয়। একটা ডলফিন নকল বিস্ফোরক নিয়ে গিয়ে জাহাজের প্রপেলারে লাগিয়ে দিয়েছিল, কিন্তু কি ধরনের বিস্ফোরক বহন করেছিল ডলফিন সেই তথ্য গোপন করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ সন্দেহ করেন সিআইএ হয়তো ভেবেছিল ছোট পারমাণবিক বোমা বহন করার কথা। এছাড়াও ডলফিন এখন শত্রু সাবমেরিনে গোপন মাইক্রোফোন লাগানোর কাজেও ব্যবহার করা হয়, যাতে সাবমেরিনের ইঞ্জিনের শব্দ রেকর্ড করা যায়। কিন্তু ডলফিন প্রশিক্ষণ দেওয়া বেশ কঠিন, কারণ তারা সামাজিক প্রাণী, আর ট্রেইনারের সাথে বন্ধন তৈরি হলে তবেই তারা কাজ শুরু করে। মাঠে পাঠালে একজন নতুন এজেন্টের সাথে তাদের বন্ড তৈরি করতেও বেশ সময় লাগে। প্রজেক্ট অ্যাকুস্টিক কিটি সব প্রজেক্টের মধ্যে সবচাইতে বিতর্কিত আর রহস্যময় হলো প্রজেক্ট অ্যাকুস্টিক কিটি, সিআইএর বিরাল প্রোগ্রাম। 1964 সালে সিআইএ চেয়েছিল খোলা জায়গায় এজেন্টদের কথা শুনতে, মানে কারো মনে সন্দেহ না জাগিয়ে সোভিয়েত এজেন্টদের কথা রেকর্ড করা আর কি। সমাধান বিড়াল, কারণ বিড়াল ঘুরে বেড়ালে কেউ সন্দেহ করে না। সিআইএর প্ল্যান অনুযায়ী একটা বিড়ালের কানে সার্জারি করে মাইক্রোফোন বসানো হয়, চামড়ার নিচে ট্রান্সমিটার আর পশমের ভেতর অ্যান্টেনা। পুরো প্রক্রিয়া নিরাপদ ছিল, বিড়ালেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু বিড়াল তো বিড়ালই, সে যা চায় তাই করে। প্রশিক্ষণ দিয়ে তাকে খুব বেশি কিছু একটা করানো যায় না। হ্যাঁ, মজার ব্যাপার হলো শেষ পর্যন্ত অ্যাকুস্টিক কিটি কখনো মাঠেই নামেনি। কিন্তু ভিক্টর মার্চিটি নামক একজন প্রাক্তন সিআইএ কর্মকর্তা ভিন্ন তথ্য দেন। তিনি বলেন বিড়ালটাকে সত্যিই ফ্রান্সে একটা চীনা কূটনীতিকের উপরে নজর রাখতে পাঠানো হয়েছিল। তার মস্তিষ্কে তার লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ক্ষুধা আর যৌন আকর্ষণে সে বিভ্রান্ত না হয়ে যায়। পেটে একটা ব্যাটারি প্যাকও বসানো হয়েছিল, আর তারপর বিড়ালটাকে পাঠানো হয়েছিল রাস্তার ওপারে কথোপকথন শুনতে। কিন্তু সেই বেচারা যখন রাস্তা পার হচ্ছিল, একটা ট্যাক্সি এসে ওকে চাপা দিয়ে চলে যায়। মাঠে নামার আগেই $25 মিলিয়ন মাটি। তবে সিআইএ এখনও সেই দাবি অস্বীকার করে, বলে মার্চিটির কথা ছিল পুরোটাই রসিকতা, কিন্তু সত্য কি সেটা জানা যায়নি।